আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সে দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না। Reflecting expansion of the category of 2-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13 টাকা 5 পয়সা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9 টাকা 5 পয়সা থেকে বৃদ্ধি পেয়ে 12 টাকা 5 পয়সা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1 টাকা 5 পয়সায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হলো। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বীমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বীমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সে দেশে এই ধরনের পদক্ষেপ এই প্রথম। মোট $1.50 কোটি ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটেল স্টেডিয়ামে গত রাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হল। এখন শুনুন স্থানীয় সংবাদ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে